গুড মর্নিং। সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজ হলো এপ্রিলের 14 তারিখ, বারটা হলো সোমবার। তো চলো আজকের দিনের গল্পটাও একদম সকাল থেকে শুরু করা যাক। আজ একবারে স্নান সেরে নিয়েছি, সেই সাথে বেশ কিছু জামা কাপড় কেচেছি। জেঠিমাও চলে এসেছে, আর ওদিকে আমাদের নেতুবাবু বলছিল ও একটু পাশের বাড়িতে যাবে, তাই আমাকে বললো একটু এগিয়ে দিয়ে আসতে। আমি একটু এগিয়ে দিয়ে এলাম, তো এদিকে দেখছি ও আবার বাড়িতে চলে এসেছে। কথায় বলে, বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়। আমি কেমন, আমার জীবনটা আমি কিভাবে পরিচালিত করব, আমার জীবনে আমি কি করব আর কি করব না, সেটা তোমরা আমার উপরেই ছেড়ে দাও। যাদের আমাকে নিয়ে এত বেশি মাথা ব্যথা হচ্ছে তাদেরকে একটা কথাই বলবো, তোমরা যতই যা বলো না কেন, আমি তোমাদের কথাই কিন্তু আমার জীবন ধারণের ধরনটাকে কখনোই পাল্টাবো না। না, আমি নিজেকে কখনো পাল্টাবো। কে আমার সাথে সম্পর্ক রাখবে না রাখবে, আমায় ভালোবাসবে না বাসবে, এটা যেমন সামনের মানুষটার উপরে নির্ভর করে, তেমনি আমি কার সাথে সম্পর্ক রাখবো না রাখবো, কাকে ভালোবাসবো, কাকে কি দেব, সেটাও আমার ওপরেই নির্ভর করে। সেটা কিন্তু অন্য কেউ পরিচালিত করতে পারবে না। আর তোমরা কিছু মানুষ কয়েকদিন ধরে যে ধরনের মন্তব্যগুলো করছো, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, তোমরা কিছুদিন মন্তব্যগুলো করে একটু খুশি হয়ে নাও। আমি তোমাদের আলাদা করে জবাব দেব না, সময় তোমাদের সবটা বুঝিয়ে দেবে, সবটা ক্লিয়ার করে দেবে, আর সব প্রশ্নের উত্তর তোমাদের সময়ই দেবে। যাকগে, আমি আজকে স্নান ধান করে একটা শাড়ি পরেছি, কারণ আজকেও আমি বাপের বাড়িতে যাব। তবে একটা কথা আমি তোমাদের না বলে পারছি না, তোমরা যারা বলছো আমি এতদিন তোমাদের কাছ থেকে সিম্প্যাথি পাওয়ার জন্যে মিথ্যা কথা বলেছি, এটা সম্পূর্ণ তোমাদের ভুল ধারণা। আমার সাথে যে সম্পর্কগুলো যেমন ছিল, যখন যেমন ছিল আর কি, আমি তখন সেই বিষয়টাই তোমাদের সামনে তুলে ধরেছি। আমার একটা সবথেকে বড় ভুল কি জানো তো, আমি তোমাদেরকে কখনো মিথ্যা কথা বলিনি। আমার উচিত ছিল প্রত্যেকটা বিষয়ে মিথ্যা কথা বলা। আসলে কি বলতো, আমি যখন এই চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম, সত্যিই আমি তখন জানতাম না যে আমার এই চ্যানেলটার কোনোদিন একটু হলেও জায়গা হবে। তোমরা যে এত মানুষ আমার ভিডিও দেখবে, সেটাও আমি কখনো কল্পনা করিনি। আমি তখন যে ভিডিওগুলো বানানো শুরু করি, সেগুলো একান্তই আমার নিজের লোকেদের জন্যে। হ্যাঁ, তখন আমি অনেকটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমার ভেতরে যে কষ্টগুলো ছিল, যে ফ্রাস্ট্রেশনগুলো ছিল, যে ডিপ্রেশনগুলো ছিল, সেগুলোকে বের করার জন্যেই আমি তখন ভিডিও বানাতাম। আমি যেটা ফিল করতাম, ইভেন এখনও আমি যেটা ফিল করি, আমি সেটাই তোমাদের বলি। আমার সব বিষয় যে তোমাদের প্রত্যেকের সবসময় ভালো লাগবে, সেটা আমি কখনোই বলিনি। বা আমি যে পৃথিবীর মধ্যে একমাত্র ভালো মেয়ে আর সবাই খারাপ, এ কথাও আমি কখনো বলিনি। আমি সবসময় একটা কথা বলেছি, আমি খারাপ, বাকি সবাই ভালো। আমি হয়তো সবার সঙ্গে মানিয়ে নিয়ে চলতে পারি না, তবে আমি কতটুকু মানিয়ে নিয়ে চলতে পারি বা চলার চেষ্টা করি, সেটা একমাত্র আমি জানি, আর আমার আশেপাশে যারা থাকে তারা জানে। তবে আজকেও তোমাদেরকে আমি একটা সত্যি কথা বলছি, আমি তোমাদের ভালো লাগানোর জন্যে বা আমার এখানকার আশেপাশের মানুষগুলোকে ভালো লাগানোর জন্যে কোনো কিছু করি না। সেটা যদি করতাম, তাহলে কিন্তু আমার সম্পর্কগুলোকে খারাপ আমি দেখাতাম না, সবসময় তাদেরকে হাতে রাখার চেষ্টা করতাম। তাদেরকে হয়তো খারাপ লাগলে খারাপ বা ভালো লাগলে ভালো বলতাম না, খারাপটাকেও ভালো বলতাম, কারণ আমার নিজের স্বার্থ আছে। সত্যি সত্যি এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের সাথে স্বার্থে মেশে। তোমরা কি বলতে পারবে বিনা স্বার্থে আজ পর্যন্ত তোমরা কোনো মানুষের সঙ্গে মিশেছ? তবে হ্যাঁ, প্রত্যেকটা মানুষের স্বার্থের ধরন, চাহিদা আলাদা হয়। এখনো পর্যন্ত কোনোদিনও আমি আমার পরিবারের লোকজনের কাছে ধন সম্পত্তি বা টাকা পয়সা চাইনি, সেটা আমার বাপের বাড়ির লোকই হোক বা আমার শ্বশুর বাড়ির লোকই হোক। আমি চেয়েছি একটু ভালো ব্যবহার, আর সেই ব্যবহারটুকুও যখন আমি পাইনি, তো স্বাভাবিক আমার খারাপ লাগবে। আর এটাই বা কোন সংবিধানে লেখা আছে গো? কাল যার সাথে আমার ভালো সম্পর্ক ছিল না, আজ তার সাথে আমার ভালো সম্পর্ক হতে পারে না। বরঞ্চ তোমাদের তো এটা দেখে খুশি হওয়া উচিত, কাল পর্যন্ত যে মেয়েটা একা থাকতো, সবার সম্পর্কে নেগেটিভ কথা বলতো, আজ সেই মেয়েটাই সবার সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করছে। না না, আমাকে বাহবা দিতে বলছি না, তবে আমাকে কাকড়ার মতো পেছন দিক থেকে টেনেও ধরো না। একথা সত্যি, বর্তমানে আমি আমার দৈনন্দিন জীবনযাপন তোমাদেরকে দেখিয়ে টাকা ইনকাম করি, তাই বলে এই ধারণাটা কেউ পোষণ করো না। তার জন্যে আমি তোমাদের কাছে মাথা বিক্রি করে দিয়েছি, তোমরা যা খুশি তাই বলতে পারো। আর তোমরা যারা বলো না তোমাকে কে কি বলে, তাদের উদ্দেশ্যে বলছি, এ পর্যন্ত বহু মানুষ আমাকে বহু ধরনের বাজে মন্তব্য করেছে, তবে তাদেরকে নিয়ে আমি কখনো ভিডিও বানাইনি, আমি ভিডিও বানাতে চাইও না।
একটা মেয়ের বাচ্চা না হওয়ার জন্যে যখন তাকে নোংরা নোংরা মন্তব্য করা হয়, একটা মেয়ের বাবা মারা যাওয়ার পর যখন তাকে বলা হয় সে তার বাবাকে খেয়েছে, দুদিন জায়ের সাথে কথা কি হয়নি তার জন্য বলা হচ্ছে সে স্বার্থপর, এর থেকে জঘন্য আর কি হতে পারে। তবে না, তাদেরকে আমি অতটাও গুরুত্ব দিইনি যে তাদেরকে নিয়ে আলাদা করে আমি ভিডিও করব। আমার অত টাকারও দরকার নেই। তোমরা যারা বলছো যে আমার ইনকাম তোমাদের জন্যে হচ্ছে, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আমার ইনকামটা কমিয়ে দাও তোমরা। আমি তোমাদের মতো মানসিকতা সম্পন্ন মানুষের ইনকাম চাই না। আর এটা খুব সত্যি কথা, আমি আমার পরিবারের লোককেই বলতে ছাড়ি না। সেখানে তোমরা দুটো মানুষ ভিডিও দেখবে আর তাতে আমার 200 টাকা ইনকাম বেশি হবে, তার জন্যে তোমরা যা খুশি বলে যাবে আর আমাকে মুখ বন্ধ করে থাকতে হবে না। অতটা ভালো মানুষও আমি নই, আর না আমি কখনো হতে চাই। তাই তোমাদেরকে বলবো, তোমরা চাইলে তোমাদের কাজ করে যেতে পারো, আর আমিও আমার কাজটা আমার মতন করেই করে যাব। আর ওই যে বললাম, সবটা জবাব তোমাদের সময় দিয়ে দেবে। যাকগে, আমার কিছু বিশেষ মানুষের সাথে কথা বলতে গিয়ে আমার সাধারণ মানুষগুলোর সাথেই অনেক কথা বলা হলো না। বাড়ি থেকে বেরোনোর আগে তোমাদেরকে কয়েকটা নতুন জামাকাপড় দেখালাম। প্রথম যে টি শার্টটা দেখিয়েছিলাম ওটা আমার ভাইপোর জন্য আমি কিনেছি। তারপর বোধহয় তোমাদেরকে একটা মেয়েদের জামা দেখিয়েছিলাম, ওটা নেতুবাবুর জন্য কিনেছি। আর তারপর দেখিয়েছিলাম অক্কবাবুর জামা। সেই সাথে একটা শাড়ি দেখিয়েছি, দুটো ব্লাউজ দেখিয়েছি। ব্লাউজ দুটো আমি আমার শাশুড়ি মায়ের জন্য এনেছি। একই রকম 5টা ব্লাউজ কিনেছিলাম, দুটো আমার ঠাকুমার জন্যে, দুটো আমার শাশুড়ির জন্য রেখেছি, আর একটা আমার মাকে দিয়েছি। মায়েরটা মা পরে ফেলেছে, ঠাকুমারটাও বোধহয় ঠাকুমা পরে ফেলেছে। তো আমার শাশুড়িরটা দেওয়া হয়নি, ওটা ভেবেছি কালকে দেব। আর যে শাড়িটা দেখলে, ওই শাড়িটা হলো আমার বাড়িতে যে জেঠিমা আসে ওনার জন্যে। তবে জেঠিমাকে শুধু শাড়ি না, সায়া ব্লাউজও দেবো। তো সায়া ব্লাউজটা না এখনও কেনা হয়নি, কিনতে হবে। তো আমি তো ও বাড়ি থেকে এ বাড়িতে চলে এসেছি, আর আসার সময় ভাইপোর টি শার্টটা নিয়ে এসেছিলাম, ওকে দিয়ে দিয়েছি। তারপর এই বাড়িতে এসে তো প্রথমে বেলের শরবত খেলাম, তারপর দুপুরের খাওয়া দাওয়া করলাম সবাই মিলে। তারপর ভেবেছিলাম একটু শ্বশুর বাড়িতে যাব। আসলে আজকে আমাদের বাড়ির সামনে বাঘ খেলা ছিল, এর আগের বছর তোমাদের দেখিয়েছিলাম। কিন্তু আজকে এত রোদ, এত গরম, আমার আর ইচ্ছে হলো না যাওয়ার। তো সেই জন্যে আমার আর বাঘ খেলা দেখতে যাওয়া হয়নি। ভেবেছিলাম বোনকেও নিয়ে যাব, কিন্তু না, কেউই যায়নি। আমরা একটু শুয়েছিলাম, আমি আর বোন বাইরের খাটেই শুয়েছিলাম। হঠাৎ করেই দেখলাম দাদা কিছু একটা তাড়াচ্ছে। পাশ ফিরতে দেখি দুটো পাখি ঘরে ঢুকেছে, আর সেই পাখি দুটোকে তাড়ানোর জন্যে দাদা চলে গেছে পাখা নিয়ে। দাদাকে তাড়াতে দেখে আমিও উঠে গেলাম, কারণ ওরা না কিছুতেই বেরোচ্ছিল না। তো অবশেষে আমি আর দাদা দুজন মিলে ওই দুজনকে অনেক কষ্ট করে বের করলাম। ওরাও ভীষণ ভীতু হয়ে গেছিলো, ভীষণ ভয় পাচ্ছিল। তো যাই হোক, এখন বিকালবেলায় আমি আবার যাচ্ছি শ্বশুর বাড়িতে, কারণ আজকেও বিকালবেলায় আমরা একটু বেরোবো। তো তার জন্যেই আমি বাড়িতে একটু জিনিসপত্র আনতে যাচ্ছি। তো এদিকে এসে দেখছি নয়ন আর ওই যে শ্যামলিদি ছিল না, ওই দিদির বড় ছেলে, ওরা দুজন দাঁড়িয়ে আছে আর অক্কবাবুকে একটু রাগাচ্ছে। এদিকে অক্কবাবু আমাকে দেখে না না করছে, ও হয়তো ভাবছে যে মা ওকে কোলে নেবে, তো ও এখন দিদির কাছে যাবে। আমার দিদি না না না, আমু টানবো আমার দিদি আমি টানবো না। তুমি বাড়ি যাও যাও। এটা কার দিদি? তাহলে কার দিদি বলো? এটা কার? বলো আমার, বলে দাও বাবা, বলো আমার, বলো আমার দিদি। আচ্ছা আমি নিচ্ছি না, তুমি দিদির সঙ্গেই ঘোরো। অক্কবাবুর কাণ্ড কারখানা দেখে বাড়িতে ঢুকছিলাম, এমন সময় পেছন থেকে জেঠিমা ডাকলো। আজকে জেঠিমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, মানে আমাদের বাড়ির সামনে যে পুজোটা হয়েছে সেই পুজোর সন্ন্যাসীরা আজকে জেঠিমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে। বলতে পারো হঠাৎ করেই আয়োজন, হঠাৎ করেই নিমন্ত্রণ। সন্ধ্যাবেলাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো আমি জেঠিমাকে বললাম, জেঠিমা এখন তো আমি একটু বেরোবো, তবে বাড়িতে ফিরে আমি অবশ্যই যাওয়ার চেষ্টা করব। এদিকে অক্কবাবুকে অনেক কষ্টে একটু কোলে নিয়েছি, আর কোলে নিতেই ছেলে আমাকে মারতে শুরু করেছে। জোরে মারো। মুখখানা আমার ব্যথা করে দিল ছেলে। মারে না বাবা, মারছো কেন? ওরে বাবা, দেখো আমার চোখের মধ্যে খোঁচা দেবে। দেখো ছেলের অবস্থা, ওই দেখো বাঘ মামা। বাবা আর তো বাঘ মামা আসছে, ওই দেখো ধরো কাকা বাঘ মামাকে। বাবা
অক্কবাবুর মার তো খুব খেলাম, আমার মুখটা পুরো ব্যথা করে দিয়েছে। তবে ওকে এখনও মারের পরিবর্তে মার দেওয়ার সময় তো হয়নি, তাই ওকে জামাটা দিয়ে দিলাম। ভেবেছিলাম কালকে দেব, তবে আজকে দেখতে পেলাম বলে আজকেই দিয়ে দিলাম। আর এদিকে আমার শাশুড়ি মায়ের জন্য যে ব্লাউজ দুটো এনেছিলাম সে দুটোও ওনাকে একটু দিয়ে দিলাম। আচ্ছা, এ বিষয়ে একটা কথা বলি তোমাদের। পুজোর সময় আমার শাশুড়ি মাকে যে শাড়িটা দিয়েছিলাম সেটা কিন্তু উনি ফেরত দিয়েছিলেন। আর আমি তখন ব্লগেই বলেছিলাম যে আমি ওনাকে আর কোনোদিন কিচ্ছু কিনে দেব না। সেই কথাটা আমি কি রাখতে পেরেছি? আমি কি ওনাকে না দিয়ে থাকতে পারছি? মানুষ অভিমানে অনেক কথা বলে, এবার তোমরা বলবে ব্লগে বলার কি দরকার? এই চ্যানেলটা আমি আমার ইচ্ছে মতন পরিচালনা করব নাকি তোমাদের ইচ্ছে মতো পরিচালনা করব? আমার যখন যেটা ভালো লাগবে আমি তখন সেটা বলবো, আমার যখন যেটা ভালো লাগবে আমি তখন সেটা করব। তোমাদের যদি ভালো লাগে তোমরা দেখবে, যদি ভালো না লাগে তোমরা ইগনোর করবে। আমি বারবার তোমাদের বলছি। এ বিষয়ে আবার কিছু মানুষ বলবে আমরা কি দেখব না দেখব সেটা কি তুমি ডিসাইড করবে? না, একেবারেই না। তবে আমি কি করব না করব সেটাও কিন্তু তোমরা ডিসাইড করবে না। বাড়ি থেকে বেরোনোর সময় নেতুবাবুকে দেখতে পাইনি, তো ভেবেছিলাম ওর জামাটা কালকে দেব। তবে বাড়ির সামনে আসতেই দেখলাম ও ওখানে খেলা করছিল, তাই ওকে আবার বাড়িতে নিয়ে গিয়ে ওর জামাটাও ওর কাছে দিয়ে এলাম। আর তারপর চলে এসেছি আবার এ পাড়াতে। তবে হাঁটতে হাঁটতে এসেছি, আর এসে দেখছি আমার বৌদি একদম হুবহু আমার মতো শাড়ি পরেছে। আসলে নামযজ্ঞর সময়ে মা দুটো শাড়ি একই রকম কিনেছিল, একটা বৌদির জন্যে, একটা আমার জন্যে। তোমরা যারা বলছো না আমার বাবা মরে গেছে, এখন আমি বাপের বাড়িতে আসছি, আমার ফাঁকা দাঁত বের করে হাসছি, আমি গান্ডে পিণ্ডে খাচ্ছি, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমার বাবাকে তো আমি হারিয়েছি, আমার মাকে আমি হারাতে চাই না। আর আমি যা কিছু করছি আমার মায়ের মুখের দিকে তাকিয়ে করছি। একটা সময় যে বিষয়গুলো কখনো মানব না ভেবেছিলাম, সেই বিষয়গুলোকেও আমার বাবার মৃত্যু আমাকে মানতে বাধ্য করেছে। হ্যাঁ, আমার বাবা চলে যাওয়ার পর আমার জীবনের অনেক পরিবর্তন এসেছে, যেগুলো তোমরা খানিকটা দেখতেও পাচ্ছ। আমি নিজে কখনো ভাবিনি যে আমি কখনো এতটা পরিবর্তন নিজেকে করতে পারবো। আর হয়তো এই পরিবর্তনটাই তোমাদের কিছু মানুষের চোখে খোঁচা দিচ্ছে, যেটা তোমরা মেনে নিতে পারছো না। তবে কি করব বলো, আমার জীবনে যখন যেটা ঘটবে আমি সেটাকেই ক্যামেরাবন্দি করব, আর সেটাই আমি ইউটিউবে আপলোড করব। এটাই হলো আমার শেষ কথা। আজকে হাটবার হলেও বেশ খানিকক্ষণ আমাদের তিনজনকে টোটোর জন্য অপেক্ষা করতে হয়েছে। তো এদিকে আমরা চলে এসেছি বাজারে। তবে না, আমরা কিন্তু হাটে আসিনি। আজকে আমরা যাব একটু নাজিরপুরে। আমার বৌদির বোনের তিনজনারই টুকটাক কাজ আছে, তো সেগুলোই করার জন্য যাব। তবে আমার একটু হাটও করতে হতো, তবে এখন কিছু কিনবো না, কারণ সবজিপাতি নিয়ে নাজিরপুরে ঘোরা সম্ভব নয়। তাই ভাবছি যদি আসার সময় পেয়ে যাই তখন নিয়ে নেব। তো এদিকে এসে আবার একটা টোটো পেয়ে গেছি, ভেবেছিলাম অটো বা বাস ধরবো। তবে ভালোই হয়েছে, বলে না যা হয় ভালোর জন্যেই হয়। তো আমার বোন যবে থেকে এসেছে তবে থেকে এই জিনিসটার গল্প আমাকে শোনাচ্ছে। ছোটবেলায় কোনো একবার ঠাকুরদাদার সঙ্গে বাজারে এসেছিলাম আমরা দুজন, আর আমি নাকি বোনকে এই ধরনের কোনো একটা খাবার খাইয়েছিলাম, কিন্তু খাবারটার কথা আমার মনে পড়ছিল না। তো ভালোই হয়েছে, আজকে টোটোতে ওঠার পর হঠাৎ করেই এই দোকানটা দেখতে পেয়েছি, আর আমি টোটো দাঁড় করিয়ে নেমে চলে এসেছি এটা কেনার জন্যে। বোন বলছিল থাক দিদি, আমরা ফেরার সময় নেব, কিন্তু জানি না কখন ফিরবো, তাই ভাবলাম না আগে নিয়ে নিই। যে খাবারটার কথা ও এত বছর মনে রেখেছে, যে কাটানো স্মৃতি ও এখনো চোখে ধরে রেখেছে, চোখের সামনে আজকে সেই খাবারটা দেখেও দিদি হয়ে বোনকে কিনে দেবো না, এটা তো হতে পারে না। আজ আমার বোন অনেক বড় হয়ে গেছে, দিনগুলো অনেক পেছনে চলে গেছে, কিন্তু মনের সেই ইচ্ছেটুকু এখনো মনের মধ্যে জেগে আছে। তো বোনের ইচ্ছে হয়েছে বলেই ও আমাকে খাবারের কথাটা বলেছিল। আমরা আমাদের ছোটবেলায় কাটানো অনেক স্মৃতি এইরকমই ছোটোখাটো কিছু জিনিসের মধ্যেই খুঁজে পাই। খাবারের দামটা খুব একটা বেশি নয়, তবে খাবারের গুরুত্বটা আমাদের কাছে অনেকটা বেশি। এই যে আমাদের টোটো দাঁড়িয়ে আছে, এবার টোটোতে বসি। এদিকে খাবারটা এনে বোনের হাতে দিতেই বোনের মুখের মৃদু লাজুক হাসিটা দেখে না মনটা ভালো হয়ে গেল। আমার খাবারটা আনা সার্থক হয়েছে। আর এদিকে আমাদের সাথে একটা সুন্দর মিষ্টি পুচকু যাচ্ছে, ও চুপচাপ মায়ের কোলে বসে আছে। আমি ওর সাথে কত কথা বলছি, কিন্তু একটা কথারও উত্তর দিচ্ছে না। ওর মা বলছে ও বাড়িতে অনেক কথা বলে, কিন্তু জানি না কেন আমাদের সাথে একটা কথাও বলছে না। আর এবার যে খাবারটা কিনে আনলাম সেটা আমরা টোটোতে বসেই খাওয়া শুরু করছি। তো বৌদি তো খেতেই চাইছিল না, বৌদি বলছে অতটা খাবে না। আসলে এই খাবারটা না এক ধরনের খাজা, আর এটা সম্পূর্ণ চিনি দিয়ে তৈরি। এর মধ্যে অল্প অল্প নারকেল দেওয়া আর বাদাম দেওয়া আছে, বাকি পুরোটাই কিন্তু চিনির রস।
আমরা যখন ছোট ছিলাম এই ধরনের খাবার দাবারই বেশি পাওয়া যেত, তখন এত খাবারের অপশান ছিল না। কিন্তু এখন তো বাজারে খাবারের অপশানের শেষ নেই। আজকাল তো বাচ্চারা এসব খাবার খায়ও না, বাচ্চাদের মা বাবারাও খেতে দেয় না। তবে জানো তো, এই খাবারটা আমি কবে খেয়েছিলাম আমি জানি না, তবে এটা খেতে আমারও খুব একটা ভালো লাগেনি। হয়তো ছোটোবেলায় খেয়েছি, কিন্তু আজকে আমার একটুও ভালো লাগেনি। একেতেই এর মধ্যে নারকেল আর বাদাম দেওয়া, আর নারকেল বাদামের কোনো জিনিস খেতে আমার খুব একটা ভালো লাগে না। তবে বোনের কিন্তু বেশ ভালো লেগেছে, ও বেশ তৃপ্তি করেই খাবারটা খেয়েছে। আর আমরা এখন পৌঁছে গেছি নাজিরপুরে। আর নাজিরপুর এসে না চলে এসেছি কাকার কাছে, কারণ প্রথমে আমরা বৌদির কাজটা করব। বৌদি কিছু কাগজপত্র নিয়ে এসেছে, যেগুলোতে অনেক ভুল আছে, তো সেগুলোই ঠিক করাতে হবে। তো এখানে আমরা একটা সাইবার ক্যাফেতে এসেছি, আর এসে দেখছি দোকানের শাটারটা নামানো। তো কাকা ভদ্রলোককে অনেকবার করে ফোন করলো, আমরা তো ওনার বাড়িতেও গেছিলাম, তবে কোনো সাড়া শব্দ পাইনি। তাই ভাবলাম আমাদের অন্য যে কাজগুলো আছে সেগুলো আমরা একটু করে নিই। তবে কোন দিকের কোন কাজটা করব কিছু বুঝতে পারছিলাম না। অবশেষে আমরা চলে এসেছি পার্লারে। পার্লারের কাজটাই বোন করাতে এসেছে। ও টুকটাক ফেসের কিছু করাবে, আর সেই সাথে প্লাক করাবে। আমিও প্লাক করাবো, তবে সবার আগে বৌদিকে বসানো হলো। বৌদি প্লাক করাতেই চাইছিল না, বোন একটু জোর করেই বসালো। তবে বৌদি যে আজকে প্রথম করছে তা নয়, বৌদি করায়, কিন্তু মাঝে মধ্যে অকেশনে করায়। এদিকে বোন আজ ফেসে কি করাবে সেটা বুঝতে পারছে না। বাড়ি থেকে একবার বলেছিল ফেসিয়াল করাবে, তবে এখানে এসে দিদির কাছে জিজ্ঞেস করা হলো যে কোনটা করালে ওর ভালো হবে। দিদি বলল ফেসিয়াল করার দরকার নেই, একটা ম্যাসাজ করিয়ে নাও, ক্লিন করিয়ে, তাহলেই হবে। ওদিকে বাড়ি থেকেই আমার বোন আমার পেছনে লেগেছে, ও যেটা করাবে আমাকেও সেটা করাতে হবে। ও তো বাড়ি থেকে বলেছিল তোমাকেও ফেসিয়াল করাতে হবে। তবে না, আমি ফেসে কিছু করাবো না, আমি শুধু প্লাকটাই করাবো। আসলে আমি একবার পিসির ফ্ল্যাটে গেছিলাম, তখন আমি আর বোন একসঙ্গে ওখানকার একটা বাজারে গিয়ে ফেসিয়াল করিয়েছিলাম। সেবারও আমাকে ওর পাল্লায় পড়েই করাতে হয়েছিল। তো আজকে আমি আর ওর কথা শুনবো না, কারণ আমি খুব একটা ফেসে কিছু করাই না। পার্লারে শুধুমাত্র প্লাক আর চুল কাটার জন্যেই বেশিরভাগ সময় আসি। মাঝে মধ্যে পুজো পার্বণের আগে হয়তো কিছু করালাম, তাও প্রত্যেকবার হয় না। এদিকে বাবা চলে যাওয়ার পর থেকে অফিসিয়াল যে কাজকর্মগুলো আমাদের করতে হচ্ছে সেটা নিয়েও খুব সমস্যা ভোগ করতে হচ্ছে। আজ এখানে তো কাল ওখানে ছোটাছুটি করতে হচ্ছে। বিশেষ করে মায়ের খুব কষ্ট হয়ে যাচ্ছে। তার উপরে প্রত্যেকটা কাগজে কিছু না কিছু ভুল থাকছে। তো সেই রকমই অনেকগুলো কাগজ নিয়ে আজকে আমরা ঠিক করাতে এসেছি। ওদিকে বৌদিকে আর বোনকে দাঁড় করিয়ে আমি আবার একটা সায়া ব্লাউজ কিনে নিলাম ওই যে জেঠিমার জন্যে। আর তারপর বোনকে নিয়ে চলে এসেছি ফুচকা খাওয়াতে। লাস্ট কয়েকদিন ধরে প্রায় প্রত্যেক দিনই বেরোচ্ছি, তবে একদিনও বোনকে ফুচকা খাওয়াতে পারিনি। বাকি টুকটাক অনেক কিছুই আমরা খেয়েছি। তো আজকে বাড়ি থেকে বোন বলেই এসেছিল আজকে ফুচকা খাবো। প্রথমে তো ভেবেছিলাম কাগজপত্রের কাজগুলো হয়ে গেলে তারপর 3 জন মিলে আসবো, কিন্তু রাত অনেক হয়ে গেছে, এখনও কাগজপত্রের কাজ শেষ হয়নি। তাই বৌদি বলল তোরা চলে যা, আমি এখানে দাঁড়াচ্ছি। তো বৌদি দোকানে দাঁড়িয়ে কাজ করাচ্ছে, আর আমরা চলে এসেছি বৌদিকে না নিয়ে ফুচকা খেতে। হ্যাঁ জানি এমনিতেই আমি স্বার্থপর মেয়ে, না হয় আরেকটু স্বার্থপর আমাকে ভেবে নাও। তবে আমার এলাকাতে যে এত ভালো ফুচকা পাওয়া যায় এটা আমি আজকেই জানলাম। জানো, ফুচকাটা খেতে ভীষণ ভালো ছিল, কিন্তু একদম শেষের দিকে ছিল। আমরা মাত্র 20 টাকার ফুচকা পেয়েছি। ভেবেছিলাম বৌদির জন্য কয়েকটা জল ফুচকা নেব, তবে না, জল ফুচকা পাইনি। বৌদির জন্য চুরমুর নিয়ে নিয়েছি। আর এই যে চলে এসেছি এখন বৌদির কাছে। তবে বৌদির জন্য নেওয়া চুরমুরটাও আমরা 2 বোন অর্ধেক শেষ করে ফেলেছি। চুরমুরটাও খেতে এত টেস্টি ছিল, তবে যেটুকু এনেছি সেটুকুও আমার বৌদি খেতে চাইছে না, বলছে তোরা একটু নে। আর এদিকে না হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেছে। এবার তো আমাদের টেনশন বেড়ে গেছে, কাজ এখনও হয়নি, অথচ ঝড় শুরু হয়েছে। তার উপরে 9টা বাজে, আমরা যে এখন কি করব জানি না। বেশ জোরে হাওয়া হচ্ছে, আর ছোটোবেলায় না এই গোল গোল ঘোরা হাওয়াটাকে দেখে ভয় পেতাম আর ভাবতাম ভূত এসেছে। তো আজকেও না পাশে দেখলাম ওরকম হচ্ছিল, তাই একটু ক্যামেরাবন্দি করেছিলাম। তো এখন আমরা একটা জায়গায় একটু প্রথমে দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ বাইরে বেশ হাওয়া হচ্ছে। আর ওদিকে বোন তো আমার শাড়ির তলায় মুখ লোকাচ্ছে, কারণ প্রচণ্ড ধুলো উঠছিল। তো কি করে যে বাড়ি যাব সেটাই এখন ভাবছি। তবে না, কাজ হলো না জানো তো, আবার কালকে আসতে হবে। মানে কাগজপত্রের কাজগুলো হয়নি, বাকি যে কাজগুলো ছিল সেগুলো মোটামুটি হয়ে গেছে। আমরা না এখানে খুব বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ রাতও বাড়ছে, তার উপরে ঝড় বৃষ্টি যদি শুরু হয় আরও জোরে সমস্যায় পড়ে যাব। তো আমরা চলে এসেছি ফলের দোকানে। আর ফলের দোকান থেকে বোন ঠাকুরদাদার জন্য কয়েকটা ডাব কিনছে, আর আমি গেছিলাম একটা টোটো ঠিক করতে। অনেক কষ্টে একটা টোটো পাওয়া গেছে, যিনি একদম আমাদের বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসবেন বলেছেন।
সত্যি কথা বলতে 10টা ডাব বোন কিনছে, আর সেই ডাব নিয়ে বারবার টোটো পাল্টানোও সম্ভব নয়, তার উপরে অটো বাসে যাওয়া তো সম্ভবই নয়। তার উপরে বাজারে গেলে টোটো পাবো কি না সেটা নিয়েও আমাদের টেনশন ছিল, কারণ এর আগের দিন ওয়েদার ঠিক ছিল, কোনো ঝড় বৃষ্টি কিচ্ছু ছিল না, তাই বাজারে একটাও টোটো ছিল না। আর আজকে তো ঝড় শুরু হয়েছে, বৃষ্টিও হতে পারে। আজ তো টোটো পাওয়ার আশাই নেই, তো ভালোই হয়েছে, আমাদের আর আলাদা করে টেনশন করতে হচ্ছে না। তবে আমাদের জন্যে আমাদের বাড়ির লোকগুলো ভীষণই টেনশন করছে, কখনো মা ফোন করছে, কখনো পিসি ফোন করছে, আর আমার ভাইপো তো মিনিটে মিনিটে ফোন করছে। এমনিতেই ও বৌদিকে ছাড়া থাকতে পারে না, বৌদি কোথাও গেলে ও পাগল হয়ে যায়, আর আজকে তো আরোই পাগল হয়ে গেছে। তো এদিকে অবশেষে আমরা বাড়িতে পৌঁছে গেছি, আর ঠিকঠাকভাবেই পৌঁছেছি, কোনো অসুবিধা হয়নি। আমরাও বাড়িতে এসে ঘরে ঢুকেছি, আর বাইরে বৃষ্টি শুরু হয়েছে। যে মানুষটা আমাদের ছেড়ে দিয়ে গেলেন, ওনার জন্য ভীষণ খারাপ লাগছিল, কারণ জানি উনি না ভিজে বাড়িতে পৌঁছাতে পারবেন না। উনি বাড়িতে পৌঁছানোর পর যদি বৃষ্টিটা হতো তাহলে বেশি ভালো হতো। তো আমিও এদিকে বাড়িতে যেতে পারলাম না, বাড়ির থেকে কেউ আমাকে যেতে দিল না। তো এখন রাতের খাবারটা খেতে বসে পড়েছি। ওদিকে জেঠিমাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল, সেটাও যেতে পারলাম না, বাইরে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কি আর করা যাবে। তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট। আর হ্যাঁ, আমি তোমাদের কাউকে মনে আঘাত দিয়ে কথা বলতে চাইনি।